পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত রাতে ক্যাম্পাসের পুকুর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল, পুকুর থেকে তাকে উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থায়। তাকে প্রাথমিক শুশ্রূষার দেওয়া হয়, তারপরেই তাকে একেবারে জেইউর সঙ্গেই যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আর এই মৃত্যু ঘিরেই অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে। যে পুকুরের থেকে উদ্ধার হয়েছে এই ছাত্রের দেহ, তিনি কি করছিলেন এত রাতে ওই পুকুরে, কি কারণে তিনি পুকুরে গিয়েছিলেন, তিনি কি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, নাকি তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। আর একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। আমাদের প্রতিনিধিরা একেবারে যাদবপুর ক্যাম্পাস থেকে আপনাদের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরছেন। প্রত্যেক মুহূর্তে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে কথা বলবো, প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছে যাবো, তবে তার আগে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এই যে ছাত্রী অনামিকা মণ্ডল, কেমন ছিলেন অনামিকা? তিনি কি অত্যন্ত মিশুকে স্বভাবের ছিলেন, নাকি কিছুটা লোনার ছিলেন? তার সহপাঠীরা, তার বন্ধুরা কি বলছেন? দেখো মিমি, বেশ কয়েকজনের সঙ্গে অফ ক্যামেরায় কথা হয়েছে, যেমনটা তারা বলছেন, অর্থাৎ তার যারা বন্ধু ছিলেন বা বান্ধবী ছিলেন যারা রয়েছেন তারা বলছেন। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, তার যে সামাজিক মাধ্যমগুলি রয়েছে সেই সামাজিক মাধ্যমের হ্যান্ডেলগুলোতে যে সমস্ত ছবিগুলো রয়েছে তার থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে এই মৃত অনামিকা, তার যে চরিত্রগত দিক থেকে তিনি বেশ মিশুকে ছিলেন এবং তিনি নাটক করতেন এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বিভিন্নভাবে অর্থাৎ নাটক, গান বাজনা এই সমস্ত কিছুর সঙ্গে তিনি জড়িত ছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বেশ কিছুটা মিশুকে ছিলেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতেন, এমনটাই তার যে তার বন্ধু বান্ধব রয়েছে তার সঙ্গে কথা বলে এবং তার সামাজিক পোস্ট দেখে বোঝা যাচ্ছে। এবং সেই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে তার যে বিশেষ বন্ধু অত্রি ভট্টাচার্য, তার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও রয়েছে। সেই সমস্ত কিছু তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করতেন। কাজেই তিনি একেবারে সামাজিক মাধ্যমে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, প্রাণোচ্ছল ছিলেন, তা বোঝাই যাচ্ছে তার এই পোস্ট থেকে এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলে। একদমই। সুদীপ্ত, গতকাল একটা অনুষ্ঠান হচ্ছিল ড্রামা ক্লাবের উদ্যোগে, সেই অনুষ্ঠানে কি ছিলেন অনামিকা? দেখো, একটি অনুষ্ঠান হচ্ছিল রুহানিয়াত নামে একটি অনুষ্ঠান, সেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠান করা হয় এবং এই অনুষ্ঠানের পারমিশন নেওয়া হয়েছিল এবং ঠিক তার পাশেই একটি রাজনৈতিক ছাত্র দল এবং তাদের একটি ধর্ণা মঞ্চ চলছিল। যেটা জানা যাচ্ছে এই রুহানিয়াতে তিনি অংশগ্রহণ করেননি, অর্থাৎ যে ছাত্রীর মৃত্যু হয়েছে তিনি অংশগ্রহণ করেননি, কিন্তু তিনি সেখানে ছিলেন এবং সেই অনুষ্ঠানের ঠিক সামনের দিকে, অর্থাৎ যেখানে 4 নম্বর গেট, আমি এখন 3 নম্বর গেটে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু যে 4 নম্বর গেট সেই 4 নম্বর গেটের একটু গিয়েই, অর্থাৎ 10 পা গিয়েই সেই অনুষ্ঠান চলছিল বিবেকানন্দ হলে। তার সামনে দিকে ঝিলপাড় এবং সেখান থেকে উদ্ধার হয়েছিল ওই যে ছাত্রী, অর্থাৎ ইংরেজি বিভাগের যে ছাত্রী অনামিকা, সেই ছাত্রীর দেহ। এবং যেটা জানা যাচ্ছে যে ওই অনুষ্ঠানে তিনিও অংশগ্রহণ না করলেও তিনি সেখানে ছিলেন এবং সেই অনুষ্ঠান তিনি উপভোগ করছিলেন, এমনটা জানা যাচ্ছে। এবং ওপেন টু অল ছিল সেই অনুষ্ঠান, প্রচুর মানুষ সেখানে সেদিনকে অর্থাৎ গতকাল সেখানে জমায়েত করেছিল বলে জানা যাচ্ছে। মিমি। সুদীপ্ত, বন্ধুরা কি বলছেন? লাস্ট কখন তারা অনামিকাকে দেখতে পেয়েছেন? দেখো, যে এই বিষয়টাই অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ে কেউ সেই অর্থে ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না। তবুও অফ ক্যামেরায় তাদের সঙ্গে যখন কথা বলা হলো, এক অংশ যেমনটা বলছেন যে তারা যখন ওই ঝিলপাড়ের কাছাকাছি অংশে আড্ডা মারছিলেন, গল্প করছিলেন এই অনুষ্ঠানের মধ্যেই, ঠিক তখনই ওই দেহ দেখতে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করা হয় এবং তাকে সিপিআর করা হয়। সেই মুহূর্তে যে মদ উঠে আসে এমনটাও তরল উঠে আসে এমনটা বলছেন তারা। এবং কেউ কেউ বলছেন যে সেই ঝিলপাড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় বসে সেও আড্ডা মারছিল, এমনটা কিন্তু কথা উঠে আসছে। কিন্তু কটা নাগাদ তাকে শেষবার দেখা গিয়েছে, ঠিক কোথায় দেখা গিয়েছে এত পুঙ্খানুপুঙ্খভাবে এখনো পর্যন্ত কোনোভাবেই জানা যায়নি। এবং এই বিষয়ে তার যে বন্ধু বান্ধবরা রয়েছেন প্রশ্ন অনেক উঠছে ছাত্রীর এই মৃত্যুকে কেন্দ্র করে। যে ঝিল থেকে উদ্ধার হয়েছে এই ছাত্রীর দেহ, এই দেহ কি অচৈতন্য
অচৈতন্য অবস্থায় কি তাকে উদ্ধার করা হয়েছে? তার আগেই কি তার মৃত্যু হয়েছিল কিনা? কিভাবে তিনি পড়ে গেলেন এই পুকুরে? তাকে কি কেউ ধাক্কা মেরেছিল কিনা, নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন? অনেক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। কি কারণে তিনি গিয়েছিলেন এত রাতে এই ঝিলে? এবং একটা অনুষ্ঠান চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও তিনি ছিলেন। তারপর তাকে কখন শেষবার দেখা গেছে সে বিষয়ে কিছু এখনো বলতে পারছেন না বন্ধুরা স্পষ্ট করে। কিন্তু পরিবার, তার বাবা, নিহত ছাত্রীর বাবা কি বলছেন আমরা শুনবো। না, কোনো অভিযোগ নেই। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত। আপনার মেয়েকে ধাক্কা দিয়েছিল সেটা তো বলতে পারবো না আমি কি স্পটে ছিলাম বলে। কথা বলবো অমিত, আমার সহকর্মীর সঙ্গে। অমিত, এই ছাত্রীর মৃত্যু ঘিরে অনেক প্রশ্ন সামনে আসছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যারা এই ছাত্রীকে উদ্ধার করেছিলেন সেই মুহূর্তে তারা কি কিছু বলতে পারছেন? মানে অচৈতন্য অবস্থাতেই তাকে উদ্ধার করা হয়েছে, তখনই কি দেহে প্রাণ ছিল? কি জানা যাচ্ছে? দেখো, ময়নাতদন্ত হলে স্পষ্ট হবে যেটা অ্যান্টিমর্টেম ডাউনিং না পোস্টমর্টেম ডাউনিং। অর্থাৎ জলে পড়ার আগেই মারা গিয়েছিলেন, অর্থাৎ অচৈতন্য অবস্থায় সে জলে পড়ে গিয়েছিল এবং অচেতন হওয়ার সময় সে মারা গিয়ে সে জলে পড়ে যায় কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে, নাকি জলে পড়ার পরে ডুবে সে মারা গিয়েছে। এটা পোস্টমর্টেম হওয়ার পর বা ময়নাতদন্ত হওয়ার পর কিন্তু স্পষ্ট হবে যে এটা অ্যান্টিমর্টেম ডাউনিং না পোস্টমর্টেম ডাউনিং। এবং তারপরে যে বিষয়গুলো এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে তরুণী যখন পড়ে গেলেন বা এই পড়ুয়া যখন পড়ে গেলেন জলে, তখন তিনি একা ছিলেন নাকি তার সাথে কেউ ছিল? যদি সাথে কেউ থাকে তাহলে তাদের তৎক্ষণাৎ তোলা হয়েছিল, নাকি তারা অনেক অপেক্ষা করছে? বা একা যদি থাকে, একা থাকা অবস্থায় যে সজ্ঞাহীন অবস্থায় যদি পড়ে গিয়ে থাকে জলের মধ্যে, তাহলে কে প্রথম দেখলেন? দেখার পরে তাকে কি সঙ্গে সঙ্গে তোলা হলো, নাকি তখনও সময় নেওয়া হয়েছিল তাকে তোলার ক্ষেত্রে? বা যিনি তাকে প্রথম দেখলেন তিনি কিভাবে জানতে পারলেন যখন পড়ে রয়েছে? এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, এই বিষয়গুলো এখন স্পষ্ট হয়নি। কারণ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যে অংশে রয়েছে সেক্ষেত্রে কিছুটা অংশ এই প্লেস অফ অকারেন্সে কিছুটা অংশ কভার হচ্ছে। সেক্ষেত্রে পুরো জায়গাটা যেহেতু ঘটনাস্থলটা পুরোটা যেহেতু ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে কভারের মধ্যে নেই, সেক্ষেত্রে বেশ কিছু জায়গা কিন্তু এখনো ধোঁয়াশা কিন্তু স্পষ্ট হয়নি বা ধোঁয়াশা রয়ে গিয়েছে। সেক্ষেত্রে কালকে যারা এই তরুণীর সঙ্গে ছিলেন বা যারা তাকে তরুণীকে উদ্ধার করেছিলেন সেই মুহূর্তে যারা ছিলেন সেখানে, তাদের সাথে কথা বলে আরো স্পষ্ট হতে চাইছে তদন্তকারী অফিসাররা বা যাদবপুর থানার পুলিশ। কারণ যে ধোঁয়াশাগুলো রয়েছে, প্রথম ধোঁয়াশা হচ্ছে যেটা অ্যান্টিমর্টেম ডাউনিং না পোস্টমর্টেম ডাউনিং। অর্থাৎ জলে পড়ার আগে কি তরুণী মারা গিয়েছিলেন, তারপরে ডিসব্যালেন্স হয়ে জলে পড়ে গেলেন, জলে পড়ার পর মৃত্যু হলো, এটা ময়নাতদন্ত স্পষ্ট হবে। এবং তরুণীর অ্যাক্টিভিটি কি ছিল, অর্থাৎ জলে পড়ার আগের মুহূর্তে তরুণীর অ্যাক্টিভিটি কি ছিল, তার সাথে কারা ছিলেন, থাকলে তারা কি তাদের সামনে কি? একদমই অনেক প্রশ্ন, এবং এই সব প্রশ্নের উত্তর মিলবে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই। কিন্তু যে অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল সেই সময় তার দেহে কি কোনো আঘাতের চিহ্ন ছিল? কি বলছে পুলিশ? রৌনক রয়েছে আমার সঙ্গে, জানাবে রৌনক। দেখো, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবার কারণেই মৃত্যু হয়েছে এই তরুণীর। সেক্ষেত্রে কোনো রকম এক্সটার্নাল ইনজুরি মার্ক বা দেহে কোনো রকম আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত কিন্তু মেলেনি। সেক্ষেত্রে মৃত্যুর প্রকৃত কারণ কি সেই বিষয়টি কিন্তু দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই সামনে আসবে। এবং প্রশ্ন আসছে এখানেই যে তিনি জলে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হলো, নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিল, বা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে দানা বেড়েছে এবং তার পরিবারের লোকজনও কিন্তু সেই প্রশ্ন উড়িয়ে দিচ্ছে না। তার বাবা জানাচ্ছেন যে তারা তদন্তের ওপর বিশ্বাস করছেন, পুলিশ তদন্ত করছে, তারা এই বিষয়ে কোনোভাবে অবগত নয়। এবং কিভাবে এই ঘটনা ঘটলো, নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তারাও কিন্তু কার্যত উড়িয়ে দিচ্ছেন না। তারা জানাচ্ছেন যে তারা স্পটে ছিলেন না, সুতরাং বুঝতে পারছেন না কিভাবে হঠাৎ এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। গোটা বিষয়টি ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে সমস্ত রকমের টেকনিক্যাল এভিডেন্স সেগুলোর উপর যেমন জোর দেওয়া হচ্ছে, এবং যে কজন তার সহপাঠী গতকাল তার সঙ্গে ছিলেন তাদেরকেও কিন্তু পুলিশ প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং আমরা গতকাল একটা ছবি দেখেছিলাম যে ঠিক যখন তরুণীকে নিয়ে আসা হয় হাসপাতালে 10টা থেকে 10:30টার মধ্যে, তার কিছুক্ষণ পরই ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে তার একজন সহপাঠীকেও হাসপাতালে নিয়ে আসা হয়। তিনিও কিন্তু কার্যত অসুস্থ হয়ে পড়েন, তাকে সাময়িক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। সূত্র মারফত জানা যাচ্ছে তিনি কিন্তু সেই তরুণীর সঙ্গে ছিলেন। অর্থাৎ যারা ছিল তাদের
তাদেরকেও জিজ্ঞাসাবাদ করাতে পারে ঠিক কি ঘটনা ঘটেছিল সেইখানে, যার কারণে কিন্তু এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। মৃত্যুর সঠিক তুমি তো কারণ নজর রাখছোই, আমরা আসবো তোমার কাছে। এই মুহূর্তে পুলিশ ওই তরুণীর সঙ্গে যারা ছিলেন সেই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে এবং ঠিক কি ঘটেছিল সেদিন সেটাই জানার চেষ্টায়। ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে ক্রমেই অনেক প্রশ্ন সামনে আসছে। মৃত অনামিকা মণ্ডল, তিনি নিমতার বাসিন্দা, যাদবপুরের ইংরেজি বিভাগের পড়তেন, তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মেয়ের মৃত্যুর খবরে দিশেহারা পরিবার। রাতেই হাসপাতালে অনামিকার বাবা মা এসে পৌঁছেছেন এবং কিভাবে মৃত্যু তা নিয়ে একেবারেই কিছু বুঝে উঠতে পারছেন না। নিমতার বাসিন্দারা হতবাক এবং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন, অত্যন্ত প্রাণোচ্ছল ছিলেন এই অনামিকা, এরকমই জানিয়েছেন প্রতিবেশীরাও। কিভাবে তার এই রকম একটা মর্মান্তিক পরিণতি হলো তা কিছুই বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও। তো ভালো, এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি, তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে। এরকম চলতে পারে না, এটা কেন হচ্ছে, কী বৃত্তান্ত, এটা তো যারা সেই পোস্টে রয়েছে বা যারা এটা করছে তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু আমাদের বোন একটাই সন্তান ছিল, একটি সন্তান, তাদের বাবা মার পরিস্থিতি কী হবে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে সত্যিই খুব দুঃখজনক ঘটনা, এটা ভাবা যায় না। সকাল থেকে উঠে আর কোনো দিকে কিছু ভাবতে পারছি না। চিনতাম অতি ভালো, ভদ্র, পড়াশোনা ছাড়া কিচ্ছু কখনো দেখিনি। ফ্যামিলি, ওর মা বাবাও খুব ভালো। মা তো ব্রেন স্ট্রোক হলো বছর আগে, মানে মেয়েটার মুখ চেয়েই বেঁচে রয়েছিল আর কি। ও তো পড়াশোনা নিয়েই থাকতো সবসময়, পাড়াতেও বেরোতো না, খুবই মানে শুধু পড়তে যেত, কলেজ করতো, ইউনিভার্সিটি করতো আর কিছু টিউশন করতো। ওর এই পরিণতি অস্বাভাবিক পরিণতি, আমরা মানে চিন্তাভাবনার বাইরে। খুবই ভালো মেয়ে ছিল, আমরা তাই জানি ও ভীষণই ভালো মেয়ে ছিল এবং এটা এরমভাবে ওর মানে মৃত্যু কখনো আমরা মেনে নিতে পারছি না। খুব ভালো ছিল, অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি, খুবই ভদ্র ছিল, ভালো ছিল, পড়াশোনা ছাড়া কিছু জানতো না, পাড়াতে কারোর সঙ্গে কথাবার্তা বেশি বলতো না, খুবই নম্র স্বভাবের ছিল। আমাদের প্রতিবেশী হয়, আমার বাড়ির সামনেই থাকে। এরকম ঘটনা আশা করি কোনোদিন আশা করতে পারি না, তবে খুবই দুঃখজনক ঘটনা। পাড়ার মধ্যে এরকম ব্যাপার আশা করতে পারি না। তদন্ত দাবি রাখছেন? অবশ্যই তদন্ত দাবি রাখছি। অনামিকার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না নিমতায় তার প্রতিবেশীরা, ঠিক একই রকমভাবে মেনে নিতে পারছেন না তার বিশেষ বন্ধু অত্রি ভট্টাচার্য। আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন অত্রি। গতকাল অনামিকার সঙ্গে তার কথা হয়নি বলেও জানিয়েছেন অত্রি। নেশাগ্রস্ত ছিলেন কিনা জানেন না মন্তব্য করেছেন অত্রি এবং এই নিয়ে কোনো রকম মন্তব্যে নারাজ অনামিকার বিশেষ বন্ধু অত্রি ভট্টাচার্য এবং অত্যন্ত বেদনাদায়ক একটি পোস্ট আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় করেছেন। সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল তো অনামিকা দেবীর? না না, এই যে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কথা উঠছে, এগুলো কি আপনি জানতেন? না না, আমি কোনো কথা বলতে চাই না। আপনি এটা পোস্ট করেছেন দেখলাম ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু লোকাই সবাই জানে। কোনো স্টেপ নেওয়ার কথা ভাবছেন? না 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 না, বাবা মা যেটা অবশ্যই আমি চাইবো যে যা হচ্ছে সেটা হোক আইনি ভাবে। আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত আছি।